মধ্যযুগের ভারতের ইতিহাসের আজকের এই ক্লাসে আমরা দিল্লি সুলতানির যে টপিকটা গত ২ সপ্তাহ ধরে কন্টিনিউ করছিলাম, আজকে তার চতুর্থ ক্লাসে তুগলক বংশ নিয়ে ডিসকাস করা শুরু করব। গত সপ্তাহের ক্লাসে আমি খলজিটা শেষ করেছিলাম আর বলেছিলাম যে আজকে গোটা তুগলকটা শেষ করলে তার বাকি থাকবে আমার সৈয়দ আল লোদি বংশ। তো প্রত্যেকে হেডিং করে দাও আজকের টপিক তুগলক বংশ। যারা আগের ক্লাস দেখোনি আমার কাছে একটু জিজ্ঞাসা করে নেবে, আমি তাহলে রেকর্ডিংগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো। তুগলক বংশ লিখে নাও ১৩২০ থেকে ১৪১৩। যখন প্রথম অংশটা ক্লাস করাই তখন ৫টা বংশের ক্রম পর্যায় কোন বংশ বেশি দিন রাজত্ব করেছে কি ব্যাপার এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। একটা জিনিস শুনে নাও, এই ইতিহাসের টপিকটা এইভাবে করলে তখনই কিন্তু আসন্ন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা বা তোমার পঞ্চায়েতের জিকের কোশ্চেন, সমস্ত টপিকে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে। শুধুমাত্র যে জিকে নোট পড়লাম হয়ে গেল তা কিন্তু নয়। জিকে দখলের মানে জিকের ওপর দখল আনার জন্য এইভাবে কিন্তু টপিক ওয়াইজ লিখে রেডি করা প্রয়োজন। তাই প্রত্যেককে আমি বলি সাবজেক্ট ওয়াইজ খাতা ডিফারেন্ট আলাদা আলাদা করে রাখো। এতে কিন্তু একটু মানে কি বলবো, তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয়। বুঝতে পারলে? তাহলে দেখবে পড়তে ভালোও লাগবে আর হচ্ছে টপিকগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পরপর। দেখো তাহলে তুগলক বংশে আমরা আগের দিনই শেষ করেছিলাম খলজি। শেষ খলজি সম্রাট কে ছিল বা খলজি সুলতানের নাম কি ছিল বলো? যারা একদিন ক্লাস করে তারা জানা উচিত। শেষ খলজি বংশের শাসক কে ছিল বলা উচিত। বলো বলো বলো, কি হবে? কুতুবউদ্দিন মাহমুদ শাহ। না, কুতুবউদ্দিন মাহমুদ শাহ নয়, ছিল হচ্ছে কুতুবউদ্দিন মুবারক শাহ। কিন্তু তার আচ্ছা, হচ্ছে নাসিরউদ্দিন খসরু শাহ বলা হয়েছিল। কিন্তু নাসিরউদ্দিন খসরু শাহ, যাকে তিলপতের যুদ্ধে হত্যা করে গাজী মালিক ছিল পাঞ্জাবের শাসনকর্তা। এই গাজী মালিক কিন্তু দেখা যাচ্ছে যে তুগলক বংশের প্রতিষ্ঠা করছে। তাহলে এনার আসল নাম কি? নোট ডাউন করে নাও, গিয়াসউদ্দিন তুগলক। তাড়াতাড়ি নোট ডাউন করবে, আজকে এই টপিকটা শেষ করতে হবে। লিখে নাও গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক কত সাল থেকে কত সাল লিখে রাখো? ১৩২০ থেকে ১৩২৫। ওকে, ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো টপিক হয়েছে। এবার দেখে নাও ইম্পর্টেন্ট যে নোটটা আমরা করব প্রথমেই প্রকৃত নাম। তাহলে প্রকৃত নাম কি তোমরা এক্ষুনি বুঝতেই পেরে গেছো। প্রকৃত নাম বলে লিখে রাখো গাজী মালিক। গাজী মালিক, এটা কিন্তু কোশ্চেন আসে, আর প্রকৃত নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে হচ্ছে। এবার এই যে তুগলক এরা কোন জাতিভুক্ত লিখে রাখো, জাতি বলে লিখে রাখো তুর্কি জাতিভুক্ত। ওকে, লিখে রাখো তুর্কি জাতিভুক্ত। তাহলে আমরা এটাও লক্ষ্য করছি বা তোমরা বুঝতেই পারছো যে আমরা যে দাস বংশ পড়েছি, খলজি পড়েছি, তুগলক পড়ছি, এদের মধ্যে আফগান জাতিভুক্ত কারা? এদের মধ্যে আফগান জাতিভুক্ত কারা? কে বলবে আফগান কারা? বলো বলো, বলা উচিত। মোস্তাকিন বলা উচিত, রিম্পার বলা উচিত। আফগান কারা? দেবাশিসের বলা উচিত, ক্লাস করতে তোমরা। আফগান কারা? এই বংশের মধ্যে আফগান কারা বলো তাড়াতাড়ি। কেউ একটু মনে কোনো কিছু খুলে দেখোনি, ওই কারণে অনেকে বললে স্যার এই রোববার পরীক্ষাটা নেবেন না, একটু রেডি করে নি। ঠিক আছে, আমি পয়লা বৈশাখ পরীক্ষা নেব, কিন্তু তোমাদের এই সুলতানিটা শেষ করে দিয়েই নেব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আফগান জাতিভুক্ত কারা? আফগান জাতিভুক্ত হচ্ছে কারা হবে? খলজিরা হচ্ছে আফগান জাতিভুক্ত। লোধি বংশ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও হচ্ছে। নেক্সট, ভালো করে শোনো। ইনি কি ছিলেন, ইনি কে ছিলেন লিখে রাখো। ইনি ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা। যখন আলাউদ্দিন খলজি সুলতান ছিল সেই সময়ে পাঞ্জাবের শাসনকর্তা হিসাবে গিয়াসউদ্দিন তুগলক তথা গাছি মালিক কিন্তু নিয়োজিত হয়। ওকে, চলো চলো নেক্সট, যেটা ওনার সময়ের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, জলসেচ ব্যবস্থা। ওনার সময় গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। জলসেচ ব্যবস্থা আমি লিখছি না, তোমরা নোট ডাউন করো। ইনি কিন্তু ওনার সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন খাল খনন করে। লিখে নাও, খাল খনন করে। এটা কিন্তু উল্লেখযোগ্য, কোশ্চেন আসে দিল্লি সুলতানের কোন সম্রাট জলসেচ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো
নেক্সট, তিনি বিশেষ একটা প্রথা শুরু করেন, সেই প্রথার নাম কি? হুকুম ই হাসিল। নোট ডাউন করো, হুকুম ই হাসিল। এটা মানে কি? এই প্রথার তৈরি করার উদ্দেশ্য কি? যখন কোনো প্রথা তৈরি করা হচ্ছে সেটা কোনো একটা উদ্দেশ্যেই তৈরি করা হয়। এটা কি উদ্দেশ্য ছিল? রাজস্ব কর্মচারীর প্রেজেন্সে বা উপস্থিতিতে যে শস্য উৎপন্ন হবে, উৎপন্ন শস্যের বন্টন। লিখে নাও, রাজস্ব কর্মচারীর উপস্থিতিতে উৎপন্ন শস্য বন্টন। লিখে নাও, রাজস্ব কর্মচারীদের উপস্থিতিতে উপস্থিতিতে উৎপন্ন শস্যের বন্টন। ওকে, উৎপন্ন শস্যের বন্টন মনে থাকবে। এটা হচ্ছে কি, হুকুম হি হাসিল। অসুবিধা নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চলো নেক্সট আমরা যেটা আলোচনা করব, যে ইনি কিন্তু একটি বিশেষ শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের নাম কি? লিখে রাখো, তুগলকাবাদ। ওকে, তুগলকাবাদ নামে নতুন শহরের প্রতিষ্ঠা। এটা কিন্তু কোশ্চেন আসে যে কে এই নতুন শহর প্রতিষ্ঠা করছে। তাহলে নতুন শহরের প্রতিষ্ঠাতাকে? নতুন শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক, নিজের তুগলক বংশের নাম অনুসারে তুগলক আবাদ নামে নতুন শহর প্রতিষ্ঠা করেন। এনার পুত্রকে? এনার পুত্র হচ্ছে জুনা খা। নোট ডাউন করো, এনার পুত্র জুনা খা। এই জুনা খা নামটা আমরা পরবর্তী ক্ষেত্রে আরো বিখ্যাতভাবে শুনবো। কে এই জুনা খায়ের আসল পরিচয়? কে? এই জুনা খাই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ কিনা? এই জুনা খাই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মনে থাকবে? তাহলে এনার পুত্র কি? এনার পুত্র জুনা খা। এই জুনা খা ইনি কি করেন? যখন শাসন কার্য সম্পন্ন করছে গিয়াসউদ্দিন তুগলক, তখন জুনা খা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কিছু আক্রমণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো আক্রমণ, একটা হচ্ছে উড়িষ্যা আক্রমণ। লিখে নাও, উড়িষ্যা আক্রমণ। দেখো, কেন আমি জুনা খাঁকে এর মধ্যে লেখাচ্ছি? তোমাদের মনে হতেই পারে যে এটা তো আলাদা করে লেখানো উচিত। আমাদের ইতিহাসের সময়টা গুরুত্বপূর্ণ। এই উড়িষ্যা আক্রমণ করছে কবে? 1324 সাল। তখন জুনা খাঁ কিন্তু রাজা নয় বা সুলতান নয়। জুনা খাঁ কিন্তু গিয়াসউদ্দিন তুগলক রাজা, ওর আন্ডারে ওনার ছেলে হচ্ছে বিভিন্ন অঞ্চল আক্রমণ করে বেড়াচ্ছে। হ্যাঁ কিনা? এরপরে বাংলা আর ত্রিহুত জয় করছে কবে? 1324। লিখে নাও, পয়েন্ট করে লেখো, 1324-25 ত্রিহুত জয়। এটা কিন্তু ওই গিয়াসউদ্দিন তুগলকের সময়কালে জুনা খাঁ কর্তৃক করা। হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চল, হুম 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 কার প্রশ্ন স্যার, কিছু? পরে ওই স্থানটার নাম কি ত্রিহুত, বলে? ত্রিহুত, ত্রিহুত। হয়স্যু ত, একটু একটু ঠিকভাবে লিখি দাঁড়াও। হয় হস্যু ত, ত্রিহুট। বর্তমান নাম কি বলতে পারবেন? বুঝতে পারলো? শুনতে পাচ্ছি না, কথাটা কেটে কেটে আসছে তোমার। তোমার কথাটা কেটে কেটে গেল। শাহরুখ, আরেকবার ভালো করে বলো, কি বলতে যাচ্ছিলে? নাম কি এখনোই হলো না? কেউ? বলছি স্যার, ওটার নাম অন্য কিছু। না না, এটা একটা রাজ্যের নাম, রাজ্যের নাম অংশ, একটা হচ্ছে প্রাদেশিক রাজ্য, একটা প্রাদেশিক রাজ্য ত্রিহুত। বুঝতে পারলে? একটা প্রাদেশিক রাজ্য ত্রিহুত। কথাটা ক্লিয়ার? ত্রিহুত হচ্ছে একটা প্রাদেশিক রাজ্য, যেটা হচ্ছে বর্তমান যদি অবস্থানের রেসপেক্টে বলি, এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের উত্তর অংশ। আর আর উত্তর অংশ বলবো না, বিহারের দক্ষিণাংশ বলতে পারি। যেটা হচ্ছে বিহারের দক্ষিণাংশ, সেটা হচ্ছে ত্রিহুত নামে পরিচিত। কথাটা বুঝতে পারলে? যেটা হচ্ছে মোটামুটি চম্পারণ, মুজাফফরপুর, এই অংশটা হয়েছে। মানে জুনা খাঁ ওর ছেলে দিল্লি থেকে বেরিয়ে এসে একটু পূর্বাঞ্চলের দিকে আক্রমণ করে, যার মধ্যে উড়িষ্যা, বাংলা, বিহার বলতে পারি। ক্লিয়ার হলো? আমি মানে তোমার কথা ঠিক উত্তর দিতে পারলাম তো? মানে শুনতে পেলাম না তুমি কি বললে, ওই জন্য আরেকবার আমি এটা নিজে থেকেই বললাম। ওকে, এরপরে ইনি একটা বিশেষ শহর প্রতিষ্ঠা করেন। যেহেতু এনার সময় ঘটেছে, মানে গিয়াসউদ্দিন তুগলকের সময়, তাই এটা লিখে রাখা প্রয়োজন। লিখে রাখো, সুলতানপুর। সুলতানপুর। কোশ্চেন আসে, এই সুলতানপুর নামটা কার নামে, মানে কার পরিবর্তন করে হয়? লিখে রাখো, বরঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে।
বরঙ্গলের নামটা পরিবর্তন করে বা নামটা পাল্টে সুলতানপুর রাখা হয়। এটা রাখে কে? এটা রাখে কিন্তু জুনা খাঁ। দেখো আমি ছোট করে জাস্ট লিখলাম, তোমরা কিন্তু লাইনটা লিখে রাখো যে গিয়াসুদ্দিন তুগলকের পুত্র জুনা খাঁ বরঙ্গল রাজ্যের নাম পরিবর্তিত করে সুলতানপুর করে। হচ্ছে, দেখো লেখা হয়েছে কিনা বলবে, রেসপন্স করো প্রত্যেকে। কমপ্লিট। এরপর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বাংলা আর ত্রিহুত জয় করে ফিরছে, তো এই জয় করে ফেরা মানে অ্যাকচুয়ালি বাংলা জয় করে স্যার, ফেরাটাই হ্যালো। হ্যাঁ হ্যালো। বলছি ওই সুলতানপুর যেটা, ওটা হ্যাঁ, পরিবর্তিত হয়ে সুলতানপুর হয়েছে না? আহ, আমি কি রমঙ্গন বললাম, খান। আমি কি বললাম ভালো করে শোনো। অ্যাকচুয়ালি কাটাটা কোনটা কাটা লেখা আছে, ক্রস করছি কোনটাকে, বরঙ্গলকে। তাহলে বরঙ্গল আগে নাম ছিল, বরঙ্গল নামটা পরিবর্তিত করে উনি সুলতানপুর নামটা করেছে। কথাটা বুঝতে পারলে? লিখে নাও ভাষায় ভালো করে, যে জুনাখা বরঙ্গল রাজ্যের নাম পরিবর্তিত করে সুলতানপুর করে। লেখা হয়েছে? প্রত্যেকে লিখতে পেরেছো? জুনাখা কিন্তু গিয়াসুদ্দিন তুগলক নয়, খেয়াল রেখো। হয়েছে? এবার বাংলা জয় করে ফিরছে উনি তখন 1325 সাল। 1325 সালে বাংলা জয় করে ফিরছে। এবার একটা উত্তরপ্রদেশের আফগানপুরা নামক একটি বিশেষ গ্রামে জুনাকাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা বিশেষ কাঠের মসজিদ তৈরি করা হয়, এবং সেই মণ্ডপ মানে মসজিদ বলছি সরি, একটা মণ্ডপ টাইপের তৈরি করা হয়। মানে মণ্ডপ বলতে একটা মানে স্টেজ টাইপের। সেই স্টেজ ভেঙে গিয়েই গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যু ঘটে। এবং বহু ঐতিহাসিকবিদ এটা মনে করে থাকে যে এই জুনা খাঁ সিংহাসনের লোভে ওনার পিতাকে কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করে। ঠিক আছে, এই মণ্ডপ ভেঙে পড়ে ওনার মৃত্যু, এটাই কিন্তু ষড়যন্ত্র বলে বলে মনে করা হয়। কথাটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। তাহলে মৃত্যুর ব্যাপারটাও বললাম কিভাবে, মণ্ডপ ভেঙে পড়ে, বা একটা স্টেজ যেখানে সংবর্ধনা দেওয়ার জন্য সুলতানের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। দুর্ঘটনাও বলতে পারো, এটাকে একটা ষড়যন্ত্রও বলতে পারো। আমাদের সেই সময় তো কোনো তাত্ত্বিক প্রমাণ নেই, শুধুমাত্র ঐতিহাসিকবিদদের রচনা ছাড়া। তো ঐতিহাসিকবিদদের রচনার দুটো জিনিসই প্রমাণ আছে, যে জুনাখা সিংহাসনের লোভে বাবাকে হত্যা করেছে, এটা হতে পারে, বা সত্যিকার ব্যাপারটা দুর্ঘটনা হতে পারে। ক্লিয়ার প্রত্যেকে? লেখা কমপ্লিট। নেক্সট পেজে যাই। আরে হ্যাঁ কি না বলো কিছু। Yes, স্যার। চলো হ্যাঁ, স্যার। পরে হেডিং করো যে মোহাম্মদ বিন তুগলক। নোট ডাউন করো, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কত হবে লিখে রাখো, 1325 থেকে 1351, প্রায় 26 বছর উনি কিন্তু রাজত্ব করে। প্রথমে ওনাকে দুটো নামে বলা হয়। প্রথমে কি বলা হয় প্রত্যেকে জানি এটাকে, যে দিল্লি সুলতান, এই দিল্লি সুলতানি যে বিশেষ রাজা, একে বলা হয় পাগলা রাজা। কেন পাগলা রাজা, তার একটা কারণ আমরা পরবর্তীতে আলোচনা করব। আর একটা বলা হয় সুলতানি যুগের ক্যারাভ্যান। এটা দিয়ে কিন্তু ডাব্লিউবিসিএস আর পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন এসছে। সুলতানি যুগের ক্যারাভ্যান, অনেকে আলাউদ্দিন খলজিকে অপশানে থাকলে সেটা করে দিয়ে আসে, কিন্তু সুলতানি যুগের ক্যারাভ্যান বলা হয় এই 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 মোহাম্মদ বিন তুগলককে। খেয়াল রাখা প্রয়োজন। এরপর আমরা ইনফরমেশনে যাব। ইনফরমেশন বলতে ওনার সম্পর্কে বিশেষ বিশেষ ইনফরমেশন। প্রথমেই যে ইনফরমেশনে যাব, প্রকৃত নাম আলোচনা করেছি, বলো আর একবার। ওনার প্রকৃত নাম কি হবে? না খা। জুনাখা। 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 জুনাখা, সরি এখানে চন্দ্রবিন্দু দেওয়াটা ঠিক হয়নি, জুনাখা। চলো নেক্সট একটা জিনিস বলে রাখি, ইনি কিন্তু গণিত, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ধর্মশাস্ত্রে মারাত্মক একটা কি বলবো একটা মানে নলেজেবল ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু উল্লেখযোগ্য। এনার কাছে কিন্তু অন্য দিল্লি সুলতানের মতো অন্য ধর্মের মানুষরা শত্রু হয়ে ওঠেনি। ইনি কিন্তু পরধর্ম সহিষ্ণু থাকার কারণে বহু হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী যোগ্য ব্যক্তিকে রাজ্যের উচ্চ পদে বসান। এটার জন্য ঐতিহাসিকবিদরা এনার যথেষ্ট প্রশংসা করে। ঠিক আছে, চল এরপরে ভালো করে শোনো। ইনি প্রথমে যেটা দেখা মানে প্রথমে যেটা করার চেষ্টা করেন, যে রাজত্ব যখন শুরু করেছে খলিফার প্রতি আনুগত্য দেখায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন ডিসিশন, বিভিন্ন ব্যাপারে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে
উনি কিন্তু আর খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন অতটা ঠিকঠাক ভাবে করতে পারেননি। ওকে, অসুবিধা নেই। এরপর ইনি একটা ভালো কাজ করেছিল। কি ভালো কাজ করেছিল? যে ইনি কিন্তু বিভিন্ন দিল্লি সুলতানি আগে যেটা হয়ে এসছে, খলজি বলো বা একদম সেই মানে একদম সেই গজনি শাসক মোহাম্মদ ঘড়ি থেকে আরম্ভ করে দাস বংশে বিভিন্ন হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল। সেই হিন্দু মন্দিরের মধ্যে বিশেষ কিছু হিন্দু মন্দিরকে পুনর্নির্মাণ করার কিন্তু চেষ্টা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, চল নেক্সট। ভালো করে একটা জিনিস শুনে রাখো। ইনি প্রথমেই যেটা এনার সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে স্টার দিয়ে পয়েন্ট নোট ডাউন করে কোশ্চেন আসে যে রাজস্ব সংস্কার। লিখে রাখো রাজস্ব সংস্কার। এই রাজস্ব বা ট্যাক্স ব্যাপারটা কিন্তু যে কোনো সুলতানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল। সংস্কার বলতে নিশ্চয়ই কিছু আগের গিয়াসুদ্দিন তুগলক যেটা করেছিল সেখান থেকে পরিবর্তন কি? প্রথমে যে গৃহীত ব্যবস্থা, নোট ডাউন করে রাখো, আমির ই কোহি, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, রেলেও পড়েছিল আমির ই কোহি। দেখো আর একটা জিনিস বলি, আজকে ফর্ম বেরোলো সিএইচএসএল এর, তো সিএইচএসএল এর বেঙ্গলি ভার্সনে পরীক্ষা হবে। তোমরা কিন্তু যারা দিতে ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করে নিও। মেয়েদের ফর্ম ফিল আপ ফ্রি, ছেলেদের 100 টাকা। ওকে, আমির ই কোহি কি? লিখে রাখো পৃথক কৃষি দপ্তর। নোট ডাউন করো, পৃথক কৃষি দপ্তর। ডাব্লিউবিসিএস এ প্রশ্ন এসেছিল যে মোহাম্মদ বিন তুগলক এর আমলে সৃষ্ট পৃথক কৃষি দপ্তর কি নামে পরিচিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু উল্লেখযোগ্য পয়েন্ট। নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, ভালো করে শুনবে, যে যে জলসেচ ব্যবস্থা, এই জলসেচ ব্যবস্থা কিন্তু গিয়াসুদ্দিন তুগলকও করে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোহাম্মদ বিন তুগলকও কিন্তু উল্লেখযোগ্য। জলসেচ ব্যবস্থা হচ্ছে, লিখে রাখো। নেক্সট, প্রথম রাজা বলবো না, লিখে রাখো প্রথম ভারতীয় শাসক, একদম স্পেসিফিক ভাবে প্রথম ভারতীয় শাসক যিনি, নোট ডাউন করবে, প্রথম ভারতীয় শাসক যিনি কৃষির উন্নতির জন্য বিশেষ নীতি গ্রহণ করে। কৃষির উন্নতিতে বিশেষ নীতি গ্রহণ করে, ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে রাজস্ব সংক্রান্ত যে সংস্কার, এটা কিন্তু নোট ডাউন করলাম। হচ্ছে এরপরে কিন্তু ওনার বিভিন্ন ভুলভাল ডিসিশন নেওয়া শুরু, ভুলভাল বলবো না, উনি একটা ভেবে নিয়েছিলেন কিন্তু সেটা কোনো কারণে সাকসেসফুল হয়নি। লিখে রাখো রাজধানী স্থানান্তর। বলতে পারবে রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করা হচ্ছে? কোথায় করা হচ্ছে? ভালো করে নামগুলো একটা জেনে রাখা প্রয়োজন। কারণ দুগলকাবাদে স্থানান্তর করেছিল। দেখো ভালো করে শোনো, দিল্লি থেকে দেবগির না দিল্লি থেকে দৌলতাবাদ, এটা কে বলবে? দিল্লি থেকে দেবগির না দৌলতাবাদ? শাহরুখ, দেবাশিস, রিম্পা, কি মনে হয়? এটাই প্রচুর স্টুডেন্টের ভুল হয়। দেখো দেবগিরি। ওকে, ভালো করে দেখো, সালটা লেখো। দেখো 1327 লেখো, 1327 কি হয়? উনি রাজধানী স্থানান্তরিত করছে দিল্লি টু দেবগিরি। তবে ভালো করে শোনো, যাহাই দেবগিরি সেটাই দৌলতাবাদ, মনে থাকবে। এইটাই কিন্তু অনেকে খেয়াল করে না। কারণ দেবগিরি যখনই আসে, দেবগিরি যেহেতু একটা পুরনো নাম, উনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করার সঙ্গে সঙ্গেই ওই দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ করে। ওকে, হ্যাঁ কি না? এর পরের পয়েন্ট, ভালো করে পয়েন্টগুলো নোট ডাউন করো সাল ওয়াইজ। 1335 সাল, মহামারীর সমস্যা হয়। এই প্লেগ চলে ওই সময়, খুব ওই সময় পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গোটা এত মন্ত্রী পরিষদ সহ জনগণ এতটা জার্নি করে ওইখানে যাওয়াটা সম্পূর্ণ পথ করতে পারেনি। এই পরিকল্পনা ব্যর্থ হয়। তখন তো দেবগিরি নামটা নয়, তখন তো নাম কি? তখন তো নাম দৌলতাবাদ হয়ে গেছে। আবার দৌলতাবাদ থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কিনা? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ঠিক করে বলো, বোঝা গেছে তো?
এইবার ভালো করে শুনে নাও। এইবার যে প্লেগের কথা বললাম, প্লেগের যে কথাটা বললাম, ওই সময় কিন্তু প্লেগ মারাত্মকভাবে হয়েছিল ওই সময়টা। ওই কারণে ওই কারণে ২-২.৫ বছরের জন্য মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে মানে দিল্লি থেকে কিছুটা দূরে মানে গঙ্গা নদীর ধারে স্বর্গ দুয়ারি ক্যাম্পে বসবাস করে। ওকে, লিখে লিখে রাখো। ২ বছর, ২ বছর কনৌজের নিকট, স্থানগুলো ইম্পর্টেন্ট, গঙ্গা নদীর ধারে কনৌজের নিকট স্বর্গ দুয়ারি ক্যাম্পে উনি কিন্তু বসবাস করেন। দেখো, যে কটা ইনফরমেশন আমার কাছে মনে আছে আমি বলে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা ক্যাম্প, পরে এখান থেকে একটু দুর্গ উনি স্থাপন করেছিলেন বটে, এটা ক্যাম্পে বসবাস করেন। ওকে, এটা কিন্তু গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশের কনৌজের কাছে। অসুবিধা নেই। এইবার ভালো করে একটা জিনিস আলোচনা করে রাখা ব্যাপার, জানার জন্য বলছি কেন, কি মনে হলো ওনার যে রাজধানীটা দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তর করতে হলো? এর জন্য কি কারণ ছিল বলতে পারবে? বলা যাবে? মনে কেউ জানো কিছু, কোনো আইডিয়া? দেখো, কোনো প্রশ্নে কিন্তু তোমরা যে পরীক্ষাগুলোর কথা ভাবছো, ডাব্লিউবিসিএস আর মিসলিনিয়াস পরীক্ষা বাদ দিলে এই কেন স্থানান্তর করেছে এর কিন্তু কখনো প্রশ্ন আসবে না। ওকে, কিন্তু ডাব্লিউবিসিএস বা মিসলিনিয়াস পরীক্ষা বা রেলের এনটিপিসি পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের জন্য নিচের কোন কারণগুলি সঠিক ছিল। তো তোমাকে অপশন দেবে, সঠিক অপশন বলতে হবে। তো এখানে কি কি কারণ মনে হয়, কেউ আইডিয়া আছে কারুর? শাহরুখ বলতে পারবে? স্যার স্যার একটা স্যার একটা কারণ হচ্ছে দাক্ষিণাত্যে জয়গুলো পরিবর্তন করা যাবে, আর পশ্চিম থেকে যে বৈদেশিক আক্রমণ হতো তার থেকে রাজধানীকে রক্ষা করা। ভেরি গুড, সুন্দর সুন্দর, দারুণ পয়েন্ট। যে দেবগিরি হচ্ছে এমন একটা জায়গা যেটা টোটাল সাম্রাজ্যের একদম মধ্যস্থল। ওকে, তাহলে সেই মধ্যস্থল হওয়ার কারণে উত্তর ভারত দক্ষিণ ভারত ভালোভাবে শাসন করা যাবে, হ্যাঁ কি না? আবার যেহেতু পূর্ব ভারত দক্ষিণ ভারত বরঙ্গল অনেকটাই দখল হয়ে গেছে, তো দক্ষিণ ভারতের কাছাকাছি থাকাটাও প্রয়োজন, এটা একটা কারণ ছিল। আর সেকেন্ড কারণ হচ্ছে মঙ্গলেরা আক্রমণ করছে উত্তর দিক থেকে, উত্তর কিছুটা মানে উত্তর ওই যে তিব্বত সীমান্ত ওই দিক থেকে আক্রমণ করছে। যদি রাজধানীর উপরে তো মেনলি আক্রমণ হয়, যদি দৌলতাবাদে বা দেবগিরিতে চলে যায় তাহলে মধ্যস্থলে চলে গেল, মানে সীমানা থেকে অনেকটা দূরে চলে গেল, তাহলে মঙ্গল আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে, হ্যাঁ কি না? আর একটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি ইসলাম ধর্ম ভারতে আসছে ওই উত্তর পশ্চিম দিক থেকে, আফগানিস্তানের দিক থেকে। তাই এখন আমরা যদি জনসাধারণ ওয়াইজ দেখি যে ওই অংশে ইসলামিক পপুলেশন বেশি। কিন্তু দক্ষিণ ভারতে, এখন কেরালা বাদ দাও, কেরালা মোপলা জনজাতি আরব সাগরে অন্যভাবে এসছে, কিন্তু কেরালা রাজ্য বাদ দিলে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে এখনো ইসলামিক পপুলেশন কম। এর কারণ কি, যে এই দিল্লি সুলতানির খুব একটা প্রভাব না থাকা। মোহাম্মদ বিন তুগলক এই সময় চেয়েছিল যে দক্ষিণ ভারতে ইসলামিক সংস্কৃতির বিস্তার ঘটানো, ঠিক আছে? এবং দক্ষিণ ভারতের যে মানে অঞ্চলটায়, কোনটা বলবো, এই যেটা হচ্ছে তোমার পূর্বঘাটের যে অংশ, পূর্বঘাটের যে অংশ, এই পূর্বঘাটের অংশে কি হচ্ছে ওখানটায়, মানে যেটা হচ্ছে কাবেরী নদীর যে অংশটা, ওখানে প্রচুর শস্যের দিক থেকে একটা একটা কি বলবো, শস্যের দিক থেকে একটা উল্লেখযোগ্য অনুকূল 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 অঞ্চল। ওই উল্লেখযোগ্য অনুকূল অঞ্চল থেকে যে শস্য যোগান রয়েছে, এটাকে রাজ্য জুড়ে ব্যবহার করা। কথাটা বুঝতে পারলে? এইটা দুবার বৃষ্টিপাত তামিলনাড়ু অঞ্চলে হয়। এই দুবার বৃষ্টিপাতের কারণে যে তামিলনাড়ু অঞ্চলে প্রচুর পরিমাণ শস্য উৎপাদিত হয়, এই শস্যটাকে কাজে লাগানো ছিল মোহাম্মদ বিন তুগলকের উল্লেখযোগ্য একটা কারণ। তাহলে মনে রাখো, ওনার যে 4-5টা কারণ বললাম, প্রতিটা কারণের কারণে কিন্তু গুরুত্ব ছিল, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়নি। যেটা এখনো দেখবে, এটা আমাদের রাজ্য কেন্দ্র বিভিন্ন জায়গার ক্ষেত্রে ঠিক, অনেক ডিসিশন অনেক ব্যাপার ঠিক থাকে, ডিসিশনটা ঠিক, কিন্তু ডিসিশনটা ইমপ্লিমেন্ট করাটা একটু ভুল হয়ে যায়। যেমন যদি একটা সামাজিক প্রেক্ষাপটে বলি, যে হচ্ছে জিএসটি 2016 সালে যখন হঠাৎ জিএসটি হলো, জিএসটির কারণটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তাড়াহুড়ো করে ইমপ্লিমেন্টেশনটায় অনেকে সমস্যায় ভুগেছে। সেই রকমই উদ্দেশ্যটা ওনার ঠিক, কিন্তু উদ্দেশ্যটাকে একটা ইমপ্লিমেন্ট করার জন্য যেটুকু ধৈর্য, যেটুকু অনুকূল
পরিস্থিতি সব কিছু যেটুকু দরকার ছিল সেটুকু ওরা না পাওয়ার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়। হচ্ছে, চলো আশা করি ক্লিয়ার। নেক্সট নেক্সট দেখে নাও। নেক্সট আমরা একটা পয়েন্ট করব খুব গুরুত্বপূর্ণ, যে উনি কিন্তু ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। লিখে নাও, ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। ওকে, এই ব্রোঞ্জের মুদ্রা যে চালু করছে এর মধ্যে দুটো মানে একটা কথারই দুটো মানে বলতে পারি। একটা কথা উনি বারবার উল্লেখ করেছে বা খোদাই করেছে। কি খোদাই করেছে একটু লিখে নেওয়া প্রয়োজন, নোট ডাউন করে নাও। আল সুলতান জিল্লি আল্লাহ, লিখে নাও। আল সুলতান, আল সুলতান জিল্লি আল্লাহ বলা যাবে এর মানেটা কি? কে বলবে? কারো আইডিয়া আছে? মানেগুলো জানার প্রয়োজন। এটা কিন্তু খোদাই করেন, এই কথাটা উনি প্রতিটা ব্রোঞ্জের মুদ্রায় খোদাই করেন নিজের সম্পর্কে। কি কি কথাটা কি? আল সুলতান জিল্লি আল্লাহ। তাহলে এর মানেটা কি? যে সুলতানই হলো আল্লাহর ছায়া। লিখে নাও, লিখে নাও, জাস্ট মানেটা লিখে নাও। এর মানে হচ্ছে সুলতানই হলো আল্লাহর ছায়া। ওকে, চলো, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য। এরপরে ভালো করে শুনে রাখো, ইনি কিন্তু চীনের কুবলাই খাঁয়ের যে পেপার কারেন্সি অনুকরণে প্রতীকী মুদ্রা চালু করেন। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, 1329-30 সাল। লিখে নাও, প্রতীকী মুদ্রার প্রচলন। প্রতীকী মুদ্রার প্রচলন, প্রতীকী মুদ্রা বলতে বলা যাবে, প্রতীকী মুদ্রা বলতে কুবলাই খাঁ যেমন চীনে পেপারের যে কারেন্সি এখন যেটা আমরা নোট বলি, এই এটা চালু করেছিল। এর অনুকরণে কিন্তু প্রতীকী মুদ্রা চালু করছে মোহাম্মদ বিন তুগলক। আমি আর কুবলাই খান নাম লিখছি না, তোমরা প্রত্যেকে ব্যাখ্যাটা লিখে রাখো। চীনের কুবলাই খাঁয়ের অনুকরণে, চীনের কুবলাই খাঁয়ের অনুকরণে লেখা হয়েছে। রেসপন্স করবে। কোশ্চেন আছে কিন্তু, কে প্রতীকী মুদ্রা চালু করছে, গুরুত্বপূর্ণ কিন্তু। হচ্ছে, অসুবিধা নেই। এখানে কি ওই রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন? হ্যাঁ, এটাই একটা মানে উল্লেখযোগ্য একটা ওনার সময় সমস্যা হয়। সমস্যা বলতে কি, দেখো, যে কোনো রাজা সমস্যায় শাসক সমস্যায় পড়তেই পারে যদি তাদের প্রতিটা সিদ্ধান্ত বা প্রতিটা সমস্যা যদি মানে ঠিকঠাক ইমপ্লিমেন্ট না হয়। কি হয়েছিল দেখো, এই যে পরিকল্পনার কারণ ছিল যাতে রাজকোষে অতটা কিছু ছিল না, পেপারের খরচ কম হয়ে যাবে। এই একই সময় না, যে বিশ্ব জুড়ে তথা ভারতেও রূপোর সংকট দেখা দেয়। এই জন্য উনি কুবলাই খাঁয়ের মতো একটা পেপার কারেন্সি তৈরি করে, চলছিলও ভালো। কিন্তু সমস্যাটা কি, এখনো যেটা হচ্ছে যে জাল নোট, তখনও সেরকম দেশ জুড়ে জাল কারেন্সি ছড়িয়ে পড়ায় সুলতানের এই পরিকল্পনাও ব্যর্থ হয়। কোশ্চেন আসতেই পারে, প্রতীকী মুদ্রা বা পেপার কারেন্সি থেকে ওনাকে যেতে হয়েছিল কেন? কারণ দেশ জুড়ে রূপোর সংকট। দেশ কেন, বিশ্ব জুড়ে, মানে কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ কি না? চল চল নেক্সট। স্যার একবার চীনের ওটা কি একবার বললেন, রিপিট করবেন? কোনটা বলো, কোনটা? ওই প্রতীকী মুদ্রাটা যেটা ও, বলছেন। প্রতিবার চীনের কুবলাই খাঁয়ের অনুকরণে, Okay, okay. চীনের কুবলাই খাঁয়ের অনুকরণে। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করো যে রাজ্য জয়। নেক্সট নোট ডাউন করবে রাজ্য জয়। দেখো, উনি যখন নিজে সুলতান ছিলেন না তখন থেকে রাজ্য জয় শুরু করে ফেলেছেন। এছাড়া ওনার সময় বিশেষ কিছু লিখে রাখো। 1327 সাল কোন কোন অংশ লিখে রাখো, কম্পিলা আর আনেগুন্ডি, সব সাউথ ইন্ডিয়া। কম্পিলা, সরি একটু ভুল লেখা হয়ে গেছে, কম্পিলা ও আনিগুন্ডি, ওকে, দখল করা হয়। এরপরে নোট ডাউন করবে 1337 সালে উনি দখল করে, ভালো করে শোনো, যে নগরকোট জয় হচ্ছে। চলো,
এটা কিন্তু জয়ের ক্ষেত্রে। এছাড়া উনি মানে ব্যর্থ হয় কোথায়? কুড়মাচল অভিযান করে, সেখানে কিন্তু ব্যর্থ হয়। এরপর রাজ্য জয়ের সঙ্গে যেটা লিখে রাখা প্রয়োজন, যে ওনার সময় কোন কোন রাজ্য স্বাধীন হয়। ওকে, কিছু কিছু রাজ্য কিন্তু স্বাধীনও হয়ে গিয়েছিল, সেটাও আমাকে লিখতে হবে। মোটামুটি ৩টে রাজ্যের নাম উল্লেখযোগ্য যারা বিদ্রোহ করে ওনার সময় মানে ওনার শাসনকালে স্বাধীন রাজ্যে পরিণত হয়। যার মধ্যে ১৩৩৭ সালে একটা রাজ্যের নাম বলবো, যেটা পরবর্তী ক্ষেত্রে একটু পড়তে হবে, সেটা হচ্ছে মাদুরাই রাজ্য। ওকে, তারপরে ১৩৩৬-৩৭ সাল, ওই সময়তেই আর একটা রাজ্য হয়, বিজয়নগর। বিজয়নগর স্টার দিয়ে রাখো, কেন বিজয়নগর আলাদা টপিক আমাদের কিন্তু পড়তে হবে মুঘল শেষ হয়ে গেলেই। তারপরে ৪৭ সাল, ১৩৪৭ সাল, কোন রাজ্য? বাহামনি। ওকে, ঠিক আছে, এই বাহামনি রাজ্য, বিজয়নগর রাজ্য, মাদুরী রাজ্য, তিনটে কিন্তু স্বাধীন রাজ্যে পরিণত হয়। এই রাজ্যের নেতাগুলোর নামও একটু লিখে রাখা প্রয়োজন। কি নাম? মাদুরাইয়ের নাম হচ্ছে জালালউদ্দিন আহসান শাহ। লিখে রাখো, জালালউদ্দিন আহসান শাহ। জালালউদ্দিন আহসান শাহ। বিজয়নগরের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা, এই কথাটা আবার শুনবো আমি যখন বিজয়নগর পড়াবো, এই কথাটা আবার পড়বো। ওকে, হরিহর ও বুক্কা, অ্যাকচুয়ালি বাংলা লিখতে হলে বুক্কই বলে, বয়সু কয় কয় এ, বা ইংলিশে বলে বিইউসিসি এ বলা হয়। ঠিক আছে, আর বাহামনি রাজ্যকে আলাউদ্দিন বাহমন নামগুলো শাহ। খুব ডেঞ্জারাস। লিখে নাও, আলিউদ্দিন বাহমন শাহ। ওকে, আলাউদ্দিন বাহমন শাহ হচ্ছে। দেখো কোন কোন রাজ্য স্বাধীন হলো তার নেতাকে আমি কিন্তু লেখালাম। লেখা হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চল, স্যার নামগুলো একটু অন্যরকম। নামগুলো একটু মুখস্থ করতেই হবে, একটু ছোট ছোট কোশ্চেনের ক্ষেত্রে লিখে রাখো যে জালালউদ্দিন আহসান শাহ, বিজয়নগরে হরিহর ও বুক্কো, বাহামনি হচ্ছে আলিউদ্দিন। এটা আলিউদ্দিন না আলাউদ্দিন, সরি, আলাউদ্দিন হবে, আলী হবে না, আলাউদ্দিন হবে, সরি, আলাউদ্দিন বাহমন শাহ। ওকে, চলো নেক্সট একটা পয়েন্ট করবে, ইবন বতুতা। এই ইবন বতুতার নাম কোথায় শুনেছি আমরা? ইবন বতুতা কিন্তু একজন উল্লেখযোগ্য পর্যটক। ইবন বতুতা, লিখে নাও, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসে? মরক্কো। মরক্কো। পারফেক্ট অ্যান্সার। কোশ্চেন আসে কার আমলে আসে, কোন দেশ থেকে আসে? লিখে নাও, মরক্কো থেকে কিন্তু ভারতে আসে। ইবন বতুতা কিন্তু মরক্কো থেকে ভারতে আসে। ওকে, মরক্কো থেকে কিন্তু ভারতে আসে পর্যটক হিসাবে এ মোহাম্মদ বিন তুগলকের আমলে। হচ্ছে, এরপরে জাস্ট লাস্ট একটা লাইন লিখে রাখো, আমি আর লিখছি না, যে ১৩৫১ সালে সিন্ধু থাট্টা অঞ্চলে, থাট্টা, ওনার কিন্তু মৃত্যু ঘটে। ঠিক আছে, থাট্টা অঞ্চলে কিন্তু ওনার মৃত্যু ঘটে। অসুবিধা নেই, হয়েছে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে, অসুবিধা নেই। চলো, লেখা হয়েছে প্রত্যেকের? এবার তাহলে পরেরটা যাবো, পরেরটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট নোট ডাউন করো, ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলকই উল্লেখযোগ্য, আর তেমন উল্লেখযোগ্য সুলতান নেই কেউ। লিখে নাও, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে। ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক লিখে নাও, যে ১৩৫১ থেকে ১৩৮৮। ওকে, দেখো ইম্পর্টেন্ট কিন্তু। দেখো প্রথমেই দেখে নাও যে ইনি কে ছিলেন। ইনি কে ছিলেন? ইনি ছিলেন, ভালো করে শুনবে, যে মানে গিয়াসউদ্দিন তুগলকের ভাইপো। ঠিক আছে, অর্থাৎ মানে বলতে পারি জুনাখার কাজিন ব্রাদার বা খুড়তুতো ভাই, এরকম বলতে পারি, বা কাকার ছেলে। বুঝলে? তাহলে সম্পর্কে ফিরোজ শাহ তুগলক কিন্তু পরবর্তী জেনারেশন নয় জুনাখায়ের, একই জেনারেশন, কাকার ছেলে। ইনি কিন্তু বসেন। প্রথমেই বলে রাখি, এনাকে বলা হয়, ভালো করে শোনো, ইনি কিন্তু খুব ধর্মভীরু ছিলেন বা ধর্মাশ্রয়ী রাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন। এই কারণে এনাকে বলা হয় সুলতানি যুগের আকবর। খুব ভালো কোশ্চেন, নোট ডাউন করো, সুলতানি যুগের আকবর।
এই কোশ্চেনগুলো প্রচুর আসে, যে সুলতানি যুগের কারাভ্যান কাকে বলা হয়, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে উনি খলিফার ভৃত্য হিসাবে মানে প্রতিষ্ঠা করেন, খলিফার ভৃত্য হিসাবে প্রতিষ্ঠা করেন এবং খলিফার আনুগত্য লাভ করেন। ঠিক আছে, খলিফার কিন্তু আনুগত্য লাভ করেন, হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু হচ্ছে নেক্সট যে পয়েন্ট আমরা আলোচনা করব, ইনি বেশ কিছু মানে সেচ ব্যবস্থায় বেশ কিছু খাল নির্মাণ করেন। তাহলে প্রথমেই নোট ডাউন করো উল্লেখযোগ্য সেচ ব্যবস্থা। এই সেচ ব্যবস্থার ফল মানে এর যে ফল বর্তমানেও কিন্তু পাঞ্জাব হরিয়ানা অঞ্চল এর ফলে এখনো লাভবান হচ্ছে। ইনি 5টি বিশেষ খাল নির্মাণ করে এবং বহু পূর্ণ খাল সংস্কার করে। লিখে নাও 5টি খাল নির্মাণ, 5টি খাল নির্মাণ। এই 5টা খাল কি? 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5 কি হবে? নোট ডাউন করে নাও যে যমুনা নদী থেকে হিসার, কোথা থেকে কোথায় খাল, লিখে রাখো যমুনা থেকে হিসার। ওকে, যমুনা থেকে হিসার প্রায় 150 মাইল। লিখে রাখো শতদ্রু থেকে ঘড়ঘড়া, শতদ্রু থেকে ঘড়ঘড়া। ওকে, লিখে রাখো সিরমুর উপত্যকা থেকে হানসি, সিরমুর উপত্যকা থেকে হানসি, হানসি। এরপর লিখে রাখো ঘড়ঘড়া থেকে ফিরোজাবাদ, ঘড়ঘড়া নদী থেকে ফিরোজাবাদ। ওকে, লাস্ট লিখে রাখো যমুনা থেকে ফিরোজাবাদ। তাহলে দেখো পুরো একদম চেনের মতো, মানে জাল যেমন নেট হয় একটা জায়গা থেকে একটা জায়গা, তো এ পুরো প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় খাল দিয়ে একদম মানে কি বলবো একটা সেচ ব্যবস্থার জন্য উন্নতির জন্য খাল প্রতিটা প্রান্তে পৌঁছে দেওয়া। তাহলে এটা কিন্তু এনার সময়ের উল্লেখযোগ্য ব্যাপার, মনে থাকবে। চল নেক্সট নোট ডাউন করো, সেচ ব্যবস্থা পড়লাম। নেক্সট নোট ডাউন করো বিভিন্ন জনসেবা, জনসেবামূলক কার্যাবলী, জনসেবামূলক কার্যাবলী এগুলো কিন্তু প্রশ্ন আসে। জনসেবামূলক কার্যাবলীর মধ্যে প্রথমেই আমরা বেশ কিছু নাম পড়ব। আমি পড়াতে গিয়ে দেখেছি এই নামগুলো তোমাদের মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, মানে কিছু বিশেষ বিশেষ দপ্তর তৈরি করা। প্রথমেই দেওয়ান ই বন্দেগান, দেওয়ান ই বন্দেগান। নোট ডাউন করো কোনটা কাকে বলে, খুব উল্লেখযোগ্য। বলতে পারবে দেওয়ান ই বন্দেগান কি? লিখে রাখো কৃতদাসদের দপ্তর, কৃতদাসদের দপ্তর। ওকে, নেক্সট পয়েন্ট করবে উল্লেখযোগ্য পয়েন্ট, লিখে রাখো দেওয়ান ই খয়রাত, দেওয়ান ই খয়রাত, দেওয়ান ই খয়রাত। ওকে, এই দেওয়ান ই খয়রাত কি? এই দেওয়ান ই খয়রাত হলো যে কন্যা দায়গ্রস্ত মানুষদের জন্য সাহায্য দান। শুধু কন্যা দায়গ্রস্ত বলবো না, লিখে রাখো যে মানে দরিদ্র, দরিদ্র অনাথ বিধবাদের বিধবা ও কন্যা দায়গ্রস্তদের সাহায্য দান, মানে যাদের সত্যিই প্রয়োজন তাদের কিন্তু সাহায্য দানের জন্য দপ্তর। ওকে, এটা কিন্তু একটা ভালো ওনার সময় একটা জনকল্যাণমূলক এই স্টেপগুলো কিন্তু উনি নিয়েছিলেন, বা এই সংগঠন বলবো না, দপ্তর তৈরি করা। ওকে, এরপরে লিখে রাখো যে দেওয়ান ই ইস্তিহক, দেওয়ান ই ইস্তিহক। এই দেওয়ান ই ইস্তিহকটা কি? এই দেওয়ান ই ইস্তিহকটা যারা পণ্ডিত ব্যক্তি তাদের অর্থ সাহায্য। লিখে নাও পণ্ডিত, পণ্ডিত ব্যক্তিদের অর্থ সাহায্য, পণ্ডিত ব্যক্তিদের অর্থ সাহায্য। খেয়াল রেখো এগুলো কিন্তু প্রশ্ন আসে, অর্থ সাহায্য হচ্ছে। তাহলে এই জনসেবামূলক কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস বলতে পারি, ইনি এই ব্যাপারগুলো করেছে ঠিক আছে, কিন্তু রাজ্য জয় বা এই ব্যাপারগুলো, রাজ্য জয় বা একটা সাম্রাজ্য বিস্তার, এইভাবে কিন্তু উনি কিন্তু কতটা সাফল্য
মানে পায়নি, উনি যেখানেই যান না কেন ওখানে কিন্তু আটকে গিয়েছিল। বুঝতে পারলে? এটা কিন্তু আটকে গিয়েছিল। হচ্ছে, চলো পয়েন্ট নোট ডাউন করো, কয়েকটা ছোট ছোট লিখে নাও, যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ওনার সময় লিখে নেবে, যে 1361 লিখে নাও। 1361 একটাই উল্লেখযোগ্য ব্যাপার, যে নগরকোট দখল। নগরকোট দখল। এবার নগরকোট দখলই শুধু নয়, যেটা ওনার সময় একটু ওনাকে সমালোচিত করেছিল, যেটা হচ্ছে ওই সময় ওই নগরকোটের জ্বালামুখী মন্দির উনি ধ্বংস করেন। জ্বালামুখী মন্দির ধ্বংস, জ্বালামুখী মন্দির ধ্বংস করেন। ওকে, এবং ওই সময় জ্বালামুখী মন্দিরে প্রচুর সংস্কৃত পুঁথি ছিল, সেই পুঁথিগুলি উনি সংগ্রহ করে নিয়ে আসে, পরে সেখান থেকে বই টই রচিত হয়, সে পরের ব্যাপার। মোটামুটি এইটাই একমাত্র নগরকোট দখলে করেছিলেন, এবং জ্বালামুখী মন্দির ধ্বংসটাই ওনার শাসনকালের একটা অন্যতম মানে সমালোচনার দিক বলতে পারি। আছে, অসুবিধা নেই। দেখো, এই ফিরোজ শাহ তুগলকি মোটামুটি শেষ উল্লেখযোগ্য সুলতান এই বংশের ক্ষেত্রে। তবে আমরা সিকোয়েন্স ওয়াইজ পড়ছি যখন, আমাদের পর পর রাজাগুলোর নাম কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দরকার। যেমন লিখে নাও, একটা পয়েন্ট হেডিং করে নাও, পরবর্তী তুগলক সুলতানরা। এটা হেডিং করে জাস্ট লিখে নাও, পরবর্তী তুগলক সুলতান বা তুগলক শাসকগণ, তুগলক শাসকগণ। পরবর্তী তুগলক শাসকগণ এর মধ্যে দেখো সিকোয়েন্স ওয়াইজ ঠিক ফিরোজ শাহ তুগলকের পর থেকে, ফিরোজ শাহ তুগলকের পরকে লিখে রাখো যে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক। দ্বিতীয় গিয়াসউদ্দিন, নামগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য। দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক। ওকে, কত সাল থেকে কত একটা সাল? কথা বলো 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 বলো। স্যার বলছিলাম, ফিরোজ শাহ তুগলক কি তাকভীর নামে কোনো কৃষি ঋণ প্রচলন করেছিল? কোন কোন কি নামে বলো? তাকভীর, তাকভির, তকভির নামে এটা এটা মানে প্রচলন বলবো না, এটা না ছিলই, ওই অংশটা ছিলই। ইনি বরঞ্চ যে জায়গির নামে একটি বিশেষ, আমার লেখানো হয়নি এটা, জায়গির নামে একটা বিশেষ দান একটা শুরু করেন। এই জায়গিরটা আমি লিখে একটু আগের পেজে পয়েন্ট করে লিখিয়ে দেবো। জায়গিরটা হচ্ছে সেনা দলের বেতনের পরিবর্তে একটা বংশানুক্রমিক দায়, মানে একটা বংশানুক্রমিক একটা দান যাকে বলি। আর তকভিরটা না দিল্লি সুলতানের প্রথম থেকেই ওই অংশটা ছিলই, বুঝতে পারলে? এটা ছিলই। এইবার ওই যেহেতু রাজস্ব ব্যবস্থার ওপর উনি গুরুত্ব দিচ্ছেন, উনি ওইগুলোকে আরো বেশি মানে বংশানুক্রমিক করে তোলেন। আমি আগের পেজে উল্লেখ করে দেবো, 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমার খেয়াল ছিল না, ঠিক মনে করিয়েছো। দেখো এখানে লিখে নাও যে 1388 থেকে 1389, জাস্ট 1 বছর করেছিল। আচ্ছা, আগের পেজে একটু ফিরে যাচ্ছি। এই জনসেবামূলক কার্যাবলীর মধ্যে জাস্ট একটা দুটো কথা লিখে রাখো। একটা লিখে রাখো হচ্ছে জায়গির, জায়গির লিখে রাখো বংশানুক্রমিক দান, আর হচ্ছে তকভির লিখে রাখো। জায়গির আর তকভির দুটো কথা হচ্ছে ওনার সম্পর্কে উল্লেখযোগ্য। তবে জায়গিরটা চালু করেন, তকভিরটা কন্টিনিউ করেন। ওকে, আবার যে পুরনো যে দাগ আর হুলিয়া ছিল, এই দাগ আর হুলিয়া কিন্তু তুলে দেয়, ঠিক আছে? মানে দাগ আর হুলিয়া আর থাকছে না, দাগ আর হুলিয়া কিন্তু উনি তুলে দিচ্ছেন, খেয়াল রেখো। আর দেওয়ানি সাফি নামে কোনো চিকিৎসালয় স্থাপন করেছিল? আমার এটা সম্বন্ধে আইডিয়া নেই, তবে চিকিৎসা একটা করেছিল, সেটা হচ্ছে দার উল সাফা, এটা আমার মনে আছে, লিখে রাখতে পারো মনে পড়লো যখন। দার উল সাফা, দার উল সাফা, দার উল সাফা, কখনো কোনো প্রশ্ন আসেনি বলে আমি নোট ডাউন করাইনি। দার উল সাফা লিখে রাখো, দাতব্য চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয়। ওকে, এটাও কিন্তু ওনার সময় এইটা উনি তৈরি করেছিলেন, দাতব্য চিকিৎসালয়, যেটা সাধারণ মানুষের কল্যাণের কাজে এই দার উল সাফা নামে করেছিল, ঠিক আছে? চলো, তবে 3টে ইম্পর্টেন্ট, একটা দেওয়ানি বন্দেগান, দেওয়ানি খয়রাত, দেওয়ানি ইস্তিহক। ওকে, চল। এছাড়াও তিনি বহু বাগান, মসজিদ, সরাইখানা, জলধার এগুলো কিন্তু করেছিলেন রাজ্যের উন্নতির ক্ষেত্রে, হচ্ছে। চল, আচ্ছা,
আর একটা জিনিস লাস্ট পয়েন্ট লিখে রাখা দরকার, আমার এটা একদম খেয়াল নেই। নগর স্থাপন, উনি বেশ কিছু নগর স্থাপন করেছিলেন, আমি মিস করে গেছি। লিখে নাও, জায়গা থাকলে লিখে নাও। নগর স্থাপন, কয়েকটা নগরের নাম উল্লেখযোগ্য লেখো। ফিরোজাবাদ, ফিরোজ শাহ তুগলক থেকে ফিরোজাবাদ, এই পরেগুলো নোট ডাউন আবার করাবো। ফিরোজাবাদ, হিসার, ফিরোজাবাদ, ফতেহাবাদ হিসার, তারপরে হচ্ছে ফতেহাবাদ মহানগর ফতেহাবাদ, ফতেহাবাদ, তারপরে ফিরোজপুর। এই চারটে কিন্তু উল্লেখযোগ্য, লিখে রাখো। এই চারটে কিন্তু নগর কিন্তু উনি স্থাপন করেছিলেন। এই নগর স্থাপন এটা আমার খেয়াল নেই। দেখো এই প্রত্যেকটা যেগুলো বললাম, যেগুলো হাইলাইট করছি, এইগুলো কিন্তু উল্লেখযোগ্য ওনার সময়। হচ্ছে লেখা হয়েছে, পরে পেয়ে যাই তাহলে। দেখো দেখো দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক, দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলকের পরে নোট ডাউন করবে যে আবু বকর, আবু বকর 1389 থেকে 1390, এক বছর মাত্র। আবু বকরের পরে নোট ডাউন করবে যে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। ওকে, লিখে রাখো 1390 থেকে 1394। এই সময় উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি, তাই এটাকে আর সেই অর্থে উল্লেখ করার প্রয়োজন হচ্ছে না। নেক্সট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহর পর লিখে রাখো আলাউদ্দিন সিকন্দর শাহ, আলাউদ্দিন সিকন্দর শাহ, আলাউদ্দিন সিকন্দর শাহ লিখে রাখো 1394, এক বছরই। এই তারপরে শেষ রাজা লিখে রাখো নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কত সাল? 1394 থেকে 1413। ঠিক আছে, ওনার সময় আর সেই অর্থে দিল্লি সুলতানের মধ্যে থাকেনি। ফিরোজ শাহ তুগলকের আগে থেকেই, যেমন মোহাম্মদ বিন তুগলকের সময় থেকেই স্বাধীন রাজ্য তৈরি হচ্ছিল, ওনার সময়ে এসে স্বাধীন রাজ্য প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়। সেই সময় বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা হয়, সেই বিদ্রোহ সামাল দেওয়ার ক্ষমতা কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিল না। এবার ওনার সময় একটাই উল্লেখযোগ্য পয়েন্ট নোট ডাউন করবে, 1398 সাল লিখে রাখো তৈমুর লং ভারত আক্রমণ করে, তৈমুর লং ভারত আক্রমণ করে। এই তৈমুর লং হচ্ছে শুধু ভারত আক্রমণ বলবো না, ভারত থেকে প্রচুর লুটপাট করে। আর এই লুটপাট, অত্যাচার, লুণ্ঠন মানে কোনো কিছু, মানে কি বলবো, আর কোনো মানে জায়গা থাকে না যে কোনো ভালো কিছু বেঁচে মানে বাঁচিয়ে রাখা। সব কিছু উনি যা লুণ্ঠন করার, ভারতের যা সম্পদ ওই সময় ছিল, তো সব কিন্তু উনি লুণ্ঠন করে নিয়ে যায়। মানে অত্যাচার ব্যাপকভাবে ওই সময় চলে। এই এবং এই যুদ্ধ বলবো না, মানে এই প্রতিরোধে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহর মৃত্যু হয়। ঠিক আছে, এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ এক বছর লুণ্ঠন চালায়, 1398 থেকে 1399। দেখা যাচ্ছে 1399-তে যখন উনি চলে যাচ্ছে, তখন খিজির খাঁ নামে এক ব্যক্তিকে উনি বলতে তৈমুর লং কে লাহোর, মুলতান এ শাসনকর্তা নিয়োগ করে যাচ্ছে। এই শাসনকর্তা যখন উনি নিয়োগ করে গেলেন, তখন ওই মানে মাহমুদ শাহ মারা গেছে, দিল্লির সুলতান ফাঁকা। মানে তখন দিল্লির আমির যারা ছিল, যারা হচ্ছে বড় লোক সম্প্রদায়, তারা দৌলত খাঁ লোদিকে বলেছিল যে দিল্লি সুলতানে বসতে। কিন্তু ওই দৌলত খাঁ লোদিকে খিজির খাঁ পরাজিত করে যুদ্ধে। এই খিজির খাঁ পরাজিত করে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করে। বুঝতে পারলে? এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খাঁ। আর বেশি টপিক বাকি নেই। তাহলে পরের দিন আমরা কোন দুটো আলোচনা করব? পরের দিন আলোচনা করব দুটো টপিক, দুটো বংশ। একটা হচ্ছে সৈয়দ বংশ, তার সঙ্গে হচ্ছে লোদি বংশ। ওকে, চল, এই দুটো কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই টপিক শেষ হবে। তাহলে পরের দিন শুধু সৈয়দ বংশ, লোদি বংশ নয়, এর পরে সৈয়দ লোদি বংশের সঙ্গে যে ওই দিল্লি সুলতানির মধ্যে টোটাল কি কি টপিক আছে, বিভিন্ন বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন গ্রন্থ ও তার লেখক, কোন শহর কে প্রতিষ্ঠা করেছে, কোন স্থাপত্য কে প্রতিষ্ঠা করেছে, স্পেশাল পয়েন্টগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে,
আর তারপরে আলোচনা করব এই টপিকের অর্থাৎ দিল্লি সুলতানিতে যত এমসিকিউ আছে মোটামুটি তোমরা পড়ে রেখো, যত এমসিকিউ আছে যেগুলো যে কোনো পরীক্ষায় যেগুলো পড়েছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক, এরপর রুটিন ওয়াইজ ক্লাস নেব।